চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচন চায় বিএনপি। বছরের মাঝামাঝিতে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বলছে নির্বাচন কমিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় আগামীকাল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। যারাই ক্ষমতায় আসবে তরুণ প্রজন্মের ভাষা বুঝতে না পারলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, মন্তব্য হাসনাত আব্দুল্লাহ। বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর। বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। কাটাতারের বেড়া নিয়ে সীমান্তে থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে বেড়া দেওয়া বন্ধ রেখেছে বিএসএফ। চাকরি ফিরে পেতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের দাবি একটাই, আমাদের বাকি যে ব্যাচমেটরা এখনো সারদাতে আছে, কালকে 15 তারিখ তাদের পাসিং প্যারেড, তো তাদের সাথে আমাদের একসাথে পাসিং প্যারেড হয়ে আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। এবং গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের পথে, ঘোষণা আসতে পারে যে কোনো সময়ে, ফরেন পলিসি ভাষণে জো বাইডেন। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। দেশের বৃহত্তর স্বার্থে বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। মঙ্গলবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফখরুল বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এবছর জুলাই আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার। আপনি দেশকে যদি একটা লাইনের উপর ঠিক তুলতে চান, সংস্কার তো আছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরাই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার তৈরি করেছি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউএনডিপি সদস্যদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ। সাক্ষাতে আলোচনার বিষয়ে তিনি বলেন, ইউএনডিপির কাছে প্রযুক্তিগতভাবে সহযোগিতা চাওয়া হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয় 10 দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে তারা আবার দেখা করবেন। এ সময়ের মধ্যে তারাও যোগাযোগ রাখবেন বলে আলোচনায় উঠে আসে। এছাড়া আইটি, হার্ডওয়্যার ও সফটওয়্যার এসিডিডি গোলের পরিধি অনুযায়ী সহযোগিতা করবে বলেও জানায় সংস্থাটি। এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতি দ্রুত নির্বাচন নিশ্চিত করতে হবে। সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না। মঙ্গলবার সকালে রাজশাহীর নওদাপাড়ায় মহানগর যুবদলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ ছিল টাকার খনি। পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিল তাদের উদ্দেশ্য। শেখ পরিবার ভয়ঙ্কর দুর্নীতিবাজ ছিল বলেও মন্তব্য করেন তিনি। কত ভয়ঙ্কর দুর্নীতিবাজ ছিল শেখ হাসিনা। এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে। অতি দ্রুত
গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ। আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এ মামলার বিচারে সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। মামলাটি সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণহীন ও অনুমান নির্ভর। ব্যক্তিগত প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়েছে বলেও জানান তারা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল গেল 11 নভেম্বর মঞ্জুর করে 10 বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 21 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে গেল 3রা ডিসেম্বর রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত 22 অক্টোবর রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জের চাষড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যারা বলে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে সেখানে তাদের ইন্ধন ছিল। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে চীনা বিনিয়োগ অক্ষুণ্ণ রাখা সহ এ সফরে দেশের অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা তাদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 5 আগস্ট পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় হতে দেখা যায় চীনকে। দেশটিতে একের পর এক আমন্ত্রণ জানানো হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। এরই ধারাবাহিকতায় আগামী 20 থেকে 24 জানুয়ারি চীন সফরে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার এটাই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে পররাষ্ট্রনীতি একটা জায়গা যেটা খুবই ইগনোরড এবং খুব নেগলেক্টেড অবস্থায় ছিল এতদিন। আমি মনে করি সরকার সঠিক পথেই হাঁটছে। এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। বর্তমান যুগের যে ডিপ্লোমেসি আর আরও 20-50 বছর আগের ডিপ্লোমেসি কিন্তু এক নাই। তো সেই হিসাবে আমাদের সাথে চীনের সম্পর্ক থাকবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য $25 বিলিয়ন, যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাড়বে বলেও আশা তাদের। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন। বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট আছে এই দেশে। পৃথিবীর প্রায় সমস্ত এমনকি অনেক দূরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরও তাদের কাছে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে। সেটা আমি মনে করি যে এই পররাষ্ট্র উপদেষ্টার যে চীনে যে দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে, এর ফলে অন্যান্য রাষ্ট্র এতে নাখোশ হবে বলে আমি মনে করি না। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। চীন এবং ভারত এই দুটি যদি আজকে চায় যে আমরা 7 দিনের ভিতরে এই রোহিঙ্গাদের এখান থেকে ওইখানে রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব, তাহলে এটা অসম্ভবের কিছুই না। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কাঁটাতারের বেড়া নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি। বর্তমানে কিছুটা উত্তেজনা কমলেও আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফের বেড়া নির্মাণ ও সীমান্ত হত্যায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকার 300 গজের ভিতরে পরপর 4টি গুলির ঘটনার পরে থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তের 300 গজ জুড়ে সীমান্তবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত রোববার সীমান্তে লক্ষ্মীদারি এলাকার স্থানীয় কৃষক নজরুলের জমি চাষাবাদের সময় বিএসএফ বাধা দিলে এই সংকট সৃষ্টি হয়। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার 2 দেশের সার্ভেয়ার কর্তৃক জমি জরিপ করার কথা রয়েছে। জমি জরিপের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। থমথমে অবস্থা চলছে সীমান্তে। এখন শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই, আর যেন কোনো পরিস্থিতি উল্টা পথে খারাপের দিকে না যায়, আমরা সেই কাম্য করি। এদিকে টানা 4 দিনের উত্তেজনার পর সীমান্তের ওপারে বিএসএফের সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় কিছুটা শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকার পরিস্থিতি। তবে বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমানা পার হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজেপি। উত্তেজনা কমলেও শুক্রবার রাতে জেলার আজমপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্তে বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। এদিকে লালমনিরহাট দহগ্রাম সীমান্ত এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজেপি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন অব্যাহত রেখেছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা। মঙ্গলবার সচিবালয়ের সামনে তাদের অনশন চালিয়ে যেতে দেখা যায়। এ সময় তারা জানান, অন্যায়ভাবে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের 4 জনের প্রতিনিধি দল জননিরাপত্তা সচিবের সঙ্গে দেখা করলেও আশানুরূপ কোনো সিদ্ধান্ত পায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। একটা মিথ্যা অভিযোগ এনে 321 জনের ছেলে মেয়েকে এইভাবে 1টা বছর কষ্টে ট্রেনিং করার পর অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আমরা 1টা বছর যে কষ্ট করছি, আমরা তার মূল্য কি পাইছি? আমাদের সাথে যারা 1 বছর ট্রেনিং করছে তারা এখন আগামীকাল তারা পাসিং আউট করে চাকরিতে জয়েন করবে। 12টি নকআউট পদ্ধতিতে পাস করার পর আমরা 1 বছরের জন্য মৌলিক প্রশিক্ষণের জন্য সারদা যাই। তো আমাদের এই ব্যাচে আমরা সর্বমোট 823 জন ছিলাম। ট্রেনিং শেষ হওয়ার 12 দিন আগে আমাদের 252 জনকে একসাথে অব্যাহতি দেওয়া হয়।
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাবন্দী নিরাপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহলের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্যাতিত বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে এমন দাবি জানান। এ সময় পূর্বের রায় বহাল রেখে পুনরায় তদন্তের ঘটনার নিন্দাও জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বলেন, খুনি হাসিনা তার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে এই হত্যাকাণ্ডকে অত্যন্ত চতুরতার সঙ্গে বিডিআর বিদ্রোহ বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। একেবারেই পরিষ্কার কি হয়েছে, কেন হয়েছে, কারাই ষড়যন্ত্র করেছে, কাদের স্বার্থে এই জিনিসটা করা হয়েছে সেটা খুব পরিষ্কার, আমরা এখন জানি। আমি তখন জেলে থাকাকালীন নিয়মিত বিডিআরদের সাক্ষাৎকার নিতাম, কিন্তু একটা পর্যায়ে আমাকে আমার বন্ধু বান্ধব, আমার পরিবার এটা জানতে পেরে হুঁশিয়ার করে দিল। তারা বলল, এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না, অত্যন্ত স্পর্শকাতর, এটার ব্যাপারে কোনো কিছু বললে কেলেঙ্কারি হয়ে যাবে। জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনকে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক। মঙ্গলবার দুপুরে জিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেয়ে আবারও পুরানো রূপে ফিরছে। সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়া সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনের বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো সন্ত্রাসী আইনের হাত থেকে রক্ষা পাবে না, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। জনগণকে স্বস্তিকর আইন শৃঙ্খলা পরিবেশ উপহার দিতে দিন রাত্রি কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনে আমাদের গোয়েন্দা বিভাগ। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত, আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে। যে কোন রক্তচক্ষুকে আমি ভয় পাই না, সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের টয়লেট থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশ্রয় শিবিরের ৩ নং ক্যাম্পের F75 ব্লক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে পুলিশ এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে তদন্ত চলমান জানিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাত 9টার দিকে উপজেলার সাজের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। এ সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। কাতারের দোহায় বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার মাঝেই এ খবর দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে যে কোনো সময় আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে পররাষ্ট্রনীতি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ ভাষণেও এসেছে একই বার্তা। লুৎফর কবিরের রিপোর্ট। হাতে সময় নেই আর 1 সপ্তাহ, তাই শেষ বেলায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিটা করেই যেতে চাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য চুক্তি সামনে রেখে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার পররাষ্ট্রনীতি নিয়ে তার শেষ ভাষণে উঠে এলো নানা দিক। বলেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই চুক্তিতে পৌঁছাতে চলছে তোড়জোড়। চুক্তিতে পৌঁছাতে কয়েক মাস ধরেই ইসরায়েল হামাসের আলোচনা চলছে, যা আমি আগেও বিস্তারিত তুলে ধরেছিলাম। প্রস্তাবিত চুক্তিটি অবশেষে আলোর মুখ দেখছে। আমি কখনো হাল ছাড়িনি। এই চুক্তি জিম্মিদের মুক্ত করবে, যুদ্ধ থামাবে, ইসরায়েলকে নিরাপত্তা প্রদান করবে এবং গাজার জনগণকে মানবিক সহায়তা দেবে। একই সুরে কথা বলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। কোনো প্রতিশ্রুতি না দিলেও আগামী 1 সপ্তাহের মধ্যেই হতে পারে ঐতিহাসিক চুক্তি। সম্ভাব্য চুক্তি নিয়ে কাতারের দোহায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান সহ হামাসের প্রতিনিধিরা আলোচনা চালাচ্ছেন। আলোচনায় সম্পৃক্ততা আছে ফিলিস্তিনের এক সূত্র বিবিসিকে জানায় চুক্তিটি প্রায় চূড়ান্তের পথে।
ইসরায়েলের এক সূত্র রয়টার্সকে জানায় যে কোনো সময় আসতে পারে ঘোষণা। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দিন 3 বন্দীকে মুক্তি দেবে হামাস। বিপরীতে গাজায় ঘনবসতি এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। 4 দিনের মাথায় হামাস আরও 4 জিম্মিকে মুক্তি দেবে। ফলে উপত্যকার উত্তরে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দক্ষিণে ফেরার সুযোগ দেয়া হবে। তবে শুধু উপকূলের পথ ধরে পায়ে হেঁটে যেতে পারবে সেখানে তারা। শর্ত অনুযায়ী আলোচিত ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ ধরে রাখবে ইসরায়েলি সেনারা। চুক্তির প্রথম ধাপ 42 দিন স্থায়ী হবে। এ সময় পূর্ব ও উত্তর সীমান্তে 800 মিটার নিরপেক্ষ অঞ্চল হিসেবে বজায় থাকবে। ইসরায়েল 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির 16তম দিনে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে শুরু হবে আলোচনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক সপ্তাহ হতে চললেও বাগে আসেনি লস অ্যাঞ্জেলেসের নিয়ন্ত্রণহীন দাবানল। দমকা বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এ দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন হতে পারে কয়েক বিলিয়ন ডলার, এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। প্রায় এক সপ্তাহ ধরে চলছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। প্যালিসেডস, ইটন সহ 3টি জায়গায় দাবানল নিয়ন্ত্রণহীন। এখনও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক উপাদান। এখন পর্যন্ত প্যালিসেডসে 23,000 একর জায়গা পুড়ে ছাই। বিবিসি বলছে এলাকাটির মাত্র 14% আগুন বাগে এসেছে। সামনে পরিস্থিতিকে উস্কে দিতে পারে দমকা হাওয়া। যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এমন পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি রেখেছে প্রশাসন, আর জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগুন নেভাতে প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিদিনই লস অ্যাঞ্জেলেসে ছুটে যাচ্ছে দমকল বাহিনীর বিশেষ টিম। শুরু থেকেই পাশে পাচ্ছে কানাডা ও মেক্সিকোকে। আর মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রশাসক ড্যানি ক্রিসওয়েল বলেন, প্রস্তুত রাখা হয়েছে সেনা সদস্যদেরও। দাবানল নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে বলে ধারণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অকল্পনীয় ক্ষতির মধ্যেও দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকায় সবাইকে ধন্যবাদ। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখব, যার জন্য প্রয়োজন কয়েক বিলিয়ন ডলার। এ মুহূর্তে আপনাদের নিরাপত্তার চেয়ে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। এদিকে লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের এমন ভয়াবহ দুর্যোগের কারণে দ্বিতীয়বার পেছানো হয়েছে অস্কার মনোনয়ন। সোমবার আয়োজকরা জানান 23 জানুয়ারি ঘোষণা করা হবে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মানের এ মনোনয়ন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও লিভারপুল। রাত 1:30টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। প্রিমিয়ার লিগের সময়টা মোটেও ভালো যাচ্ছে না জায়ান্টের। শিরোপা জয়ের দৌড়ে থাকা সিটিজেনরা পরাজয় দিয়ে আর ড্র করে হোঁচট খেতে খেতে লিগ শিরোপার দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। 34 পয়েন্ট নিয়ে 6 নম্বরে থাকা ম্যান সিটির লক্ষ্যই থাকবে ম্যাচ জিতে তালিকার ওপরের দিকে উঠে আসা। একই সময়ে চতুর্থ স্থানে থাকা চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। চেলসির সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ 5 ম্যাচে মাত্র 1টি ম্যাচে জিতেছে আল ব্লুজরা। বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবে চেলসি। অন্য ম্যাচে রাত 2টায় নটিংহাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে টেবল টপার লিভারপুল। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচন চায় বিএনপি। বছরের মাঝামাঝিতে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বলছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। জিআর ফরেস্ট ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় আগামীকাল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল।
যারাই ক্ষমতায় আসবে তরুণ প্রজন্মের ভাষা বুঝতে না পারলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর, বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে বিজিবি, সীমান্তে বেড়া দেওয়া বন্ধ রেখেছে বিএসএফ। চাকরি ফিরে পেতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের দাবি একটাই, আমাদের বাকি যে ব্যাচমেটরা এখনো সারদাতে আছে, কালকে 15 তারিখ তাদের পাসিং প্যারেড, তো তাদের সাথে আমাদের একসাথে পাসিং প্যারেড হয়ে আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। এবং গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের পথে, ঘোষণা আসতে পারে যে কোনো সময়, ফরেন পলিসি ভাষণে জো বাইডেন। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।